সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আমাদের কোর্সের ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকে আলোচনা করব আমরা ন্যারেশন নিয়ে। তোমাদের এইচএসসি পরীক্ষায় কিন্তু ন্যারেশন আসে এবং তোমরা ন্যারেশন প্রায়ই তোমরা ভয় করো বা ন্যারেশন নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বিত থাকো। আজকের ক্লাস করার পর ইনশাআল্লাহ ন্যারেশনের যাবতীয় তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো আমরা ন্যারেশন শুরু করি। ছোটবেলা থেকে ন্যারেশন জানছো। ন্যারেশন মূলত, ন্যারেশনের বাংলা কি বলতো? ন্যারেশন বলতে আমরা বুঝাই উক্তি। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। উক্তিটা কি? মানে কারো কথা। তো আমরা কারো কথাকে, কারো উক্তিকে দুই ভাবে প্রকাশ করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা ন্যারেশনকে দুইটি ভাগে ভাগ করছি। তাহলে ন্যারেশন কয় প্রকার? ন্যারেশন কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট বলে অনেকে, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমরা এখন জানবো যে ডাইরেক্ট ন্যারেশনটা কি আর ইনডাইরেক্ট ন্যারেশনটা কি। আমরা এখন কি জানবো? ডাইরেক্ট ন্যারেশনটা কি আর ইনডাইরেক্ট ন্যারেশনটা কি। তো দেখো, আমি তোমাদেরকে এটা বোঝানোর স্বার্থে একটু একটা সেন্টেন্স লিখি, তাহলে তোমরা এটা ভালো করে বুঝতে পারবে যে ডাইরেক্ট ন্যারেশন কি আর ইনডাইরেক্ট ন্যারেশন কি। ধরো যে আমি একটা বাক্য লিখলাম, একটু খেয়াল করবে, বাক্যটা খেয়াল করবে। ধরো আমি একটা বাক্য লিখলাম যে হি said to me, সে আমাকে বলেছিল যে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তাহলে এই বাক্যটার দিকে খেয়াল করো। আর আমি এই পাশে লিখলাম যে হি told me that he liked me। তো ব্যাপার হচ্ছে, দেখো এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে ডিফারেন্সটা কি। আমি বলছি এটা হচ্ছে ডাইরেক্ট আর এটা হচ্ছে ইনডাইরেক্ট। তো দেখো, আমরা প্রথমে জানবো যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে বেসিক পার্থক্যটা কি। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের ডাইরেক্ট ন্যারেশনে কিন্তু কি হয়, আমাদের ডাইরেক্ট ন্যারেশনে কিন্তু এই যে কমা, এই কমাটার নাম কি বলতো? ইনভার্টেড কমা থাকে। তাহলে নাম্বার ওয়ান, তাহলে কি বলতো ভাইয়া? ইনভার্টেড কমা থাকে। ইনভার্টেড কমা, অনেকে ইনভাইটেড বলে, ইনভাইটেড না, এটা কি বলতো? ইনভার্টেড কমা থাকে। কোটেশনও আমরা বলি, এটা থাকে। আর ইনডাইরেক্টে খেয়াল করো, ইনডাইরেক্টে কি কোনো ইনভার্টেড কমা আছে? তাহলে এখানে কোনো ইনভার্টেড কমা থাকে না। দুই নাম্বার, তোমরা একটু খেয়াল করবে যে এই যে আচ্ছা, আর একটা বিষয় তোমাদের একটু জানা খুব জরুরি, সেটা হচ্ছে পরিচিতিটা একটু খেয়াল করো। ধরো আমি এই জায়গাটা একটু খেয়াল করো, এই যে হি সেড টু মি, এই যে কমার আগ পর্যন্ত এই যে জায়গাটা, যেটা মূল কথা। আচ্ছা, সে আমাকে বলেছিল, কি বলেছিল? আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তাহলে কথা কোনটা? আমি তোমাকে পছন্দ করি। আর সে কথাটা কে বলেছিল? সে বলেছিল। সে কাকে বলেছিল? আমাকে বলেছিল। তাহলে এই যে অংশটা, মানে ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, এটা এখন শুরুতে আছে, এটা শেষেও থাকতে পারে। মূল কথা হচ্ছে ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? রিপোর্টিং স্পিচ। কি বলি? রিপোর্টিং স্পিচ। এটা একটু জানা দরকার। আর এই যে ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা, অর্থাৎ তোমরা একটু খেয়াল করো, ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা রয়েছে, এই যে এই অংশটা, অর্থাৎ যেটা কথা, মূল কথা, এটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তো এই যে রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা থাকে, যেমন এখানে হচ্ছে সেড টু, এই ভার্বটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি বলি? রিপোর্টিং ভার্ব। তাহলে পুরো ব্যাপারটা আরেকবার বোঝো। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা থাকে, আর ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা থাকে, এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, বর্ণিত বক্তব্য। আর হি সেড টু মি, এই যে অংশটা, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে অংশগুলো, সে অংশগুলোকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। অনেকে এটাকে রিপোর্টিং স্পিচ না বলে রিপোর্টিং ক্লজও বলে।
দুঃখিত, হ্যাঁ রিপোর্টিং ক্লজও বলে। তো ব্যাপার হচ্ছে আমরা রিপোর্টিং স্পিচ এভাবেই চিনে রাখি। তো আর এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ব, সে ভার্বটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। অনেকে কিন্তু আবার শেখাতে যে এই পুরো জিনিসটাকে বলে রিপোর্টিং ভার্ব, আবার অনেক বইয়েও লেখা থাকে যে এই পুরো জিনিসটাকে রিপোর্টিং ভার্ব বলে। কিন্তু আসলে একটু ভেবে দেখো এখানে পুরো অংশটা কি আসলে ভার্ব? না, হি তো ভার্ব না, মি তো ভার্ব না, তাই না? এখানে যে সেইড টু, এটা হচ্ছে ভার্ব। তাহলে এইটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। তাহলে আরো একবার বলি, ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমা থাকে, আর ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, সে অংশটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ব থাকে, যেমন সেড টু, সেড টু মানে কি বলা, এটা একটা কাজ না? আর কাজকে তো আমরা ভার্ব বলি, এই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ব, সে ভার্বের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, তো আমি এই কথাটা কেন বললাম একটু খেয়াল করো, যে এইখানে এই যে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচটা এখানে আছে এবং রিপোর্টিং স্পিচের পর কিন্তু একটা কমা রয়েছে, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু কোনো কমা নাই। যাই হোক, এটা মূল বিষয় না। আর একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে যে রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভেতরে যে প্রথম যে ওয়ার্ড, সে প্রথম, এখানে হি আছে, আই আছে, এখানে তো একটাই লেটার রয়েছে। তো আমরা যদি এখানে আই না থেকে সাপোজ ধরে নাও এখানে যদি হিও থাকতো, এখানে যদি হিও থাকতো, তাহলে কয়টা ওয়ার্ড আছে, সরি কয়টা লেটার রয়েছে, কয়টা শব্দ কয়টা অক্ষর রয়েছে? দুইটা অক্ষর রয়েছে। তো প্রথম অক্ষরটা বড় হাতের হয়, কিন্তু এখানে খেয়াল করো এখানে কিন্তু হিটা কি হাতের বলতো? ছোট হাতের। মানে এইখানে ছোট হাতের হয় আর এইখানে কি হয়? বড় হাতের হয়। তাহলে এটা একটা বেসিক ডিফারেন্স। তো আমি এই জিনিসটাকে আরো একটু ভালো করে তোমাদেরকে বোঝাই। এখানে ছিল হচ্ছে আই, এখানে ছিল হচ্ছে আই, তাহলে আই লাইক, তাই না? আই লাইক। আচ্ছা, তো চলো তাহলে আরেকটা কথা বললাম, যে এটাকে আমরা কি বলছি? ইনভার্টেড কমার ভেতরে, ইনভার্টেড কমার ভেতরে এই অংশটার নাম কি? এই অংশটার নাম তো আমরা এক্ষুনি পড়লাম, যে অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড যে স্পিচ রয়েছে, সেই রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর, সেই রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর, হ্যাঁ এখানে যদি একটা ওয়ার্ড থাকতো, সেই ওয়ার্ডেরও প্রথম অক্ষর, ধরে নাও লেখা আছে সি, সি এর এস এইচ ই, এসটা কি হাতের হইতো? বড় হাতের হইতো। তো এখানে আই আছে, তাহলে রিপোর্টেড স্পিচ এর প্রথম অক্ষর, প্রথম অক্ষর এটা কি হয়? ক্যাপিটাল হয়। কি হয়? ক্যাপিটাল হয়। কিন্তু এইখানে কি আসলে ক্যাপিটাল হয়েছে? এখানে কিন্তু আসলে ক্যাপিটাল হয়নি। তো এই যে একটা ব্যাপার, আর মোটামুটি এই দুইটা জিনিস তোমরা দিয়ে আইডেন্টিফাই করতে পারবা, যে দেখো এর ইনভার্টেড কমা আছে, এর ইনভার্টেড কমা নাই। দুই নম্বর হচ্ছে এর ইনভার্টেড কমা নাই। দুই নম্বর কথা হচ্ছে এর যে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট নারেশনের যে রিপোর্টেড স্পিচ, সেই রিপোর্টেড স্পিচের শুরুতে যে ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি হাতের হয়? বড় হাতের হয়। আর এখানে কি হাতের হয়? ছোট হাতের হয়। এখানে কিন্তু বড় হাতের হবে না। তাহলে মূলত আমরা এখন পর্যন্ত জানলাম ন্যারেশন মানে উক্তি। ন্যারেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন তোমাদেরকে আমি বোঝাই যে আসলে দুই রকম কথা কিভাবে। দেখো এখানে লেখা আছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল। কি বলেছিল? আই লাইক ইউ। তাহলে সে আমাকে বলেছিল, সে আমাকে বলেছিল আমি তোমাকে পছন্দ করি। তার মানে বক্তা যে কথাটা বলেছিল, সে কথাটা সরাসরি কোট করা হয়েছে। বক্তা যে কথাটা বলেছিল, বক্তা কি বলেছিল? আমি তোমাকে পছন্দ করি। সে কি বলেছিল? সে বলেছিল আমি তোমাকে পছন্দ করি। সে যা বলেছিল ঠিক সেই কথাটাই কিন্তু আমরা এখানে কোট করেছি, তাই এটাকে আমরা বলছি ডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট মানে বক্তা যে কথা বলেছিল, সে কথাটা হুবহু তুলে দেওয়া হয়েছে। আর এখানে কি লেখা হয়েছে? হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে সে আমাকে পছন্দ করে। এখানে কিন্তু তার যে কথাটা, সে কথাটা কিন্তু সরাসরি কোট করা হয়নি, একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে বলা হলো, ডাইরেক্ট নারেশনে বলা হলো যে সে আমাকে বলেছিল, সে আমাকে বলেছিল আমি তোমাকে পছন্দ করি। তাহলে সে কি বলেছিল? আমি তোমাকে পছন্দ করি। আর সেই ঠিক আই লাইক ইউ, সে বলেছিল আই লাইক ইউ, সে আই লাইক ইউ বা আমি তোমাকে পছন্দ করি, ওটা হুবহু তুলে দিয়েছি আমি। এটা হচ্ছে ডাইরেক্ট, মানে তার কথাটাকে সরাসরি কোট করা হয়েছে। আর ইনডাইরেক্টে কিন্তু তা না। ইনডাইরেক্টে কি করা হয়েছে? দেখো ইনডাইরেক্টে কথাটাকে একটু পার্সনের চেঞ্জ করেছে, টেন্সের চেঞ্জ করেছে, দিয়ে লেখা হয়েছে। তো যাই হোক, তার মানে সরাসরি বক্তার কথা কোট করলে সেটা হচ্ছে ডাইরেক্ট নারেশন, আর সেটাকে একটু ভিন্নভাবে বললে, সেটাকে একটু গুছিয়ে বললে, নিজের মতন করে বললে, সেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট নারেশন। তো নারেশন সম্পর্কে তোমাদের আমি বলি, তোমাদের কোশ্চেনটা আসলে কিভাবে হয়। তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজে
সেই প্যাসেজে কি হয়, সেই প্যাসেজটা তোমাদের ডাইরেক্টলি দেওয়া থাকে, ডাইরেক্ট প্যাসেজ দেওয়া থাকে, মানে ডাইরেক্ট ন্যারেশনে থাকে। সেখানে বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকবে, সেগুলো নিয়ে ইনভার্টেড কমা থাকবে, আরো অনেক কিছু থাকবে, এবং সেগুলো থাকবে ডাইরেক্টে। আর তোমাকে ডাইরেক্ট থেকে কি করতে হবে বলতো, ইনডাইরেক্ট করতে হবে, সেই ন্যারেশনটাকে ইনডাইরেক্ট করতে হবে। আবার মাঝে মাঝে দেখা যায় ইনডাইরেক্টে দিয়ে দিয়েছে, সেটাকে কি করতে হবে, ডাইরেক্ট করতে হবে। সোজা বাংলা কথা, প্যাসেজ তো তৈরি হয় সেন্টেন্স দিয়ে। ধরে নাও এটা একটা সেই সেন্টেন্স, তাহলে এরকম থাকবে আর তোমাকে এইরকম করতে হবে। এখন অথবা এরকম থাকবে আর এরকম করতে হবে। তো এইরকম ডাইরেক্টে থাকলে তুমি কি করে ইনডাইরেক্টে করবা, সেটাই তোমাকে কিন্তু আমি এখন শেখাবো। তো চলো তোমাদেরকে আমি বলি, ন্যারেশন শিখতে হইলে তোমাদেরকে 3 ধরনের পরিবর্তন জানতে হয়। কি বললাম, ন্যারেশন শিখতে হলে কয় ধরনের পরিবর্তন জানতে হয়, 3 ধরনের পরিবর্তন করতে হয়। এই 3টা পরিবর্তন একটু মাথায় রাখবা। ন্যারেশন এ তিনটি বিষয় চেঞ্জ হয়। ন্যারেশনে কয়টি বিষয় চেঞ্জ হয়, তাহলে 3টি পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলো কি কি? নাম্বার 1, তোমাদের ন্যারেশনে যেটার পরিবর্তন হবে, নাম্বার 1 সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্স এর পরিবর্তন, টেন্স এর পরিবর্তন। নাম্বার 2, তোমাদের ন্যারেশনে পার্সনের পরিবর্তন করতে হয়, পার্সন এর পরিবর্তন। এবং নাম্বার 3, তোমাদের নিয়ারেস্ট ওয়ার্ড এর পরিবর্তন করতে হয়। সবগুলো বিষয় আমি তোমাদেরকে বোঝাবো। তো চলো আমরা প্রথমে এখন শিখবো হচ্ছে, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। প্রথমে আমরা কি শিখবো, টেন্সের পরিবর্তন। তো আমরা প্রথমে শিখবো কি বলতো আজকে, এখন প্রথমে আমরা শিখবো হচ্ছে টেন্সের পরিবর্তন। বিশ্বাস করো, এই 3টা পরিবর্তন তুমি যদি বুঝতে পারো, অর্থাৎ হচ্ছে টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন আর নিয়ারেস্ট ওয়ার্ডের পরিবর্তন, তাহলে তুমি ন্যারেশন শিখে গেছো। তাহলে আমরা একে একে এখন আলোচনা করব টেন্সের পরিবর্তনটা কি। মূলত টেন্সের পরিবর্তন না করেও আমরা করতে পারি, সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন করে। ভার্বের পরিবর্তন করে আসলে ম্যাজিকটা হচ্ছে ভার্বের পরিবর্তন করলেই কিন্তু টেন্সের পরিবর্তন হয়ে যায়। তো টেন্সের পরিবর্তনের ব্যাপারটা এরকম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়, আবার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, আবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়, সরি পাস্ট, হ্যাঁ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। তো এত ঝামেলা, এত টেন্সের ঝামেলা ছাড়াও কিন্তু তোমরা সহজে ন্যারেশন করে ফেলতে পারবে। এখন টেন্সের 12টা স্ট্রাকচার তোমার মনে আছে কিনা, এটা একটু মনে থাকা উচিত তোমাদের বেসিক। তবে এই টেন্স ছাড়াও কিন্তু আমরা করতে পারি। সেটা কি করে বলো তো ভাইয়া, ভার্বের পরিবর্তন করে। আর ভার্বের পরিবর্তন করলে আসলে টেন্সের পরিবর্তন হয়ে যায় কিভাবে, ধরে নাও আমি যদি বলি যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন দেখো এখানে কি আছে, এখানে ভার্ব আছে, দেখো প্রেজেন্ট ফর্মে রয়েছে, V1 আছে। এখন আমরা যদি এটাকে লিখি আই প্লেড ফুটবল, তাহলে কি হলো, আমি ফুটবল খেলতাম, তাহলে এটাকে কি করলাম, V2 করলাম। যখন এটা V1 ছিল, দেখো আই প্লে ফুটবল অর্থটা কেমন, আমি ফুটবল খেলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, মানে প্রেজেন্টে আছে। আবার দেখো আমরা যখন বলছি তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। আবার যখন আমরা বলছি আই প্লেড ফুটবল, তখন কিন্তু হয়ে যাচ্ছে আমি ফুটবল খেলতাম, তাহলে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। তো এটা স্ট্রাকচার অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে ছিল প্রেজেন্ট আর হয়ে গেল পাস্ট, কি চেঞ্জ করলা, শুধুমাত্র তাই ভার্বটাকে চেঞ্জ করলা। তাহলে ভার্বের চেঞ্জ করলে আসলে টেন্সের চেঞ্জটা হয়ে যায়। তাই আমরা টেন্সের পরিবর্তনের এত ঝামেলা, এত স্ট্রাকচার মনে না করে আমরা সহজেই ভার্বের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা ন্যারেশনটা করতে পারি। তো চলো আমরা ক্লাসটা শুরু করা যাক। তো কিভাবে তুমি ভার্বের পরিবর্তন করবা, তোমাদেরকে আমি কিছু ম্যাজিক শেখায় দিচ্ছি। ম্যাজিক গুলো একটু মনে রাখবা। প্রথমত হচ্ছে যে কখনো যদি তোমরা দেখতে পাও কোথাও ভার্বের বেস ফর্ম রয়েছে, মানে V1 আছে, প্রেজেন্ট আছে, আর সেটাকে তুমি কি করে ফেলবে, সেটাকে তুমি V2 করে ফেলবে। জাস্ট এটা মুখস্থ করে নাও, মনে করে নাও, V1 থাকলে V2। তোমরা যদি কখনো দেখতে পাও যে am অথবা ইজ অথবা আর আছে, সেই জায়গাতে মানে ডাইরেক্ট ন্যারেশনে
ডাইরেক্ট নারেশনে যদি দেখো তোমরা এম, ইজ, আর এর মধ্যে কেউ আছে, ইনডাইরেক্ট করার সময় সেই জায়গায় তোমরা ওয়াজ অথবা ওয়ার দিবা। এখন কখন ওয়াজ দিবা কখন ওয়ার দিবে এগুলো তো তোমাকে আমি শেখাবো। তাহলে কি বললাম, V1 থাকলে V2, এম, ইজ, আর থাকলে ওয়াজ, ওয়ার। তারপরে মনে রাখবা যদি কোথাও দেখতে পাও হ্যাভ অথবা হ্যাজ আছে, সেই হ্যাভ আর হ্যাজের জায়গায় তুমি হ্যাড দিবা, দেখবা তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম, V1 থাকলে V2, এম, ইজ, আর থাকলে ওয়াজ, ওয়ার। এটা কি শিখছি আমরা? এটা আমরা শিখছি ভার্বের পরিবর্তন। তাহলে V1 থাকলে, আমার সাথে বলো, V1 থাকলে V2। দেখো তুমি কেবল গভীরে ঢুকছো, হয়তো বা এখন অনেক কিছুই আন্দাজ করতে পারছো না। আমি ইনস্ট্যান্ট এখন যা বুঝেছি এটা বুঝো, আস্তে আস্তে দেখবা যে তুমি সব বুঝে যাচ্ছ। তোমাকে আমি আগে কি করছি জানো, এই যে টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, নিয়ারেস্ট ওয়ার্ডের পরিবর্তন, এগুলো শেখানোর পর তোমাকে কিন্তু একদম ন্যারেশনে চলে যাব, অর্থাৎ চেঞ্জে চলে যাব। আমি হুট করেই তোমাদেরকে খেলার মাঠে নামিয়ে দিচ্ছি না। খেলার মাঠে নামার আগে কিছু ওয়ার্ম আপ করতে হয়, কিছু প্রস্তুতি করতে হয়, কিছু নিয়ম জানার পরে খেলার মাঠে নামতে হয়। তো এইগুলো আমরা আগে জানবো, তারপরে আমরা চেঞ্জটা করবো। এগুলো না জানলে চেঞ্জটা করা যায় না, কারণ ন্যারেশন করতে গেলে এই 3টা পরিবর্তন করতে হয় তোমাদের। তো চলো আমরা প্রথমে শিখি টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন না করে কিভাবে করা যায়, ভার্বের পরিবর্তন করা যায়। কেন? কারণ ভার্বের পরিবর্তন করলেই তো টেন্সের পরিবর্তনটা হয়ে যায়। তো ভার্বের পরিবর্তনটা কেমন, কোথাও যদি দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে সেটাকে পাস্ট ফর্ম করে দিবা, এম, ইজ, আর থাকলে ওয়াজ, ওয়ার করে দিবা, হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাড করে দিবা। আর যদি তোমরা দেখতে পাও যে কোথাও V2 আছে, V1 থাকলে V2 করবা। আর ডাইরেক্টে যদি V2 থাকে, আমরা কিন্তু আপাতত ডাইরেক্টকে ইনডাইরেক্ট করছি, ডাইরেক্ট নারেশনকে কি করছি, ইনডাইরেক্ট করছি। পরীক্ষায় কিন্তু এটাই বেশি আসে, এক একটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসে। তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখতে পারলে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টটাও শিখতে পারবে। তো চলো, V1 থাকলে V1 থাকলে V2, এম, ইজ, আর থাকলে ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাড, V2 থাকলে তোমরা কি করবা, হ্যাড প্লাস V3 করবা। আমি সব বোঝাবো তোমাদের, চিন্তা নাই। হ্যাঁ, কোথাও যদি তোমরা দেখতে পাও ওয়াজ, ওয়ার আছে, কি আছে, ওয়াজ, ওয়ার, তাহলে ওয়াজ, ওয়ার থাকলে তুমি সেখানে কি দিবা বলো তো ভাইয়া, হ্যাড বিন দিবা। কি দিবা, ওয়াজ, ওয়ার থাকলে তোমরা হ্যাড বিন দিবা। এই কথাগুলো একটু যদি মনে রাখো তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে কি বললাম, V1 থাকলে V2, এম, ইজ, আর থাকলে ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাড, V2 থাকলে হ্যাড প্লাস V3, ওয়াজ, ওয়ার থাকলে কি বলো তো ভাইয়া, হ্যাড বিন। আর যদি কোথাও দেখতে পাও হ্যাড আছে, সে হ্যাডের জায়গায় তুমি হ্যাডই দিবা, তোমার আর কোনো পরিবর্তন করা লাগবে না। যাই হোক, এইগুলান ছিল কিছু বেসিক। এর পাশাপাশি তোমাদের আরো কিছু ভার্বের চেঞ্জ জানতে হবে। সেটা কি, কোথাও যদি তুমি দেখতে পাও স্যাল আছে, কি আছে, স্যাল, সে স্যালের জায়গায় তুমি আপাতত মনে রাখো স্যাল থাকলে সেখানে সুট দিবা। ধরে নাও কোথাও উইল আছে, তাহলে উইলের জায়গায় তুমি কি দিবা, উড দিবা। ধরে নাও কোথাও ক্যান আছে, তাহলে ক্যানের জায়গায় তুমি কি দিবা, কুড দিবা। ধরে নাও কোথাও মে আছে, মে থাকলে তুমি কি দিবা, মাইট দিবা। ধরে নাও কোথাও মাস্ট আছে, মাস্ট থাকলে তুমি মাস্ট দিতে পারো, অথবা হ্যাড টু দিতে পারো। তাহলে মাস্টও দিতে পারো, হ্যাড টু দিতে পারো। এবার কোথাও যদি তুমি সুট দেখতে পাও, মানে ডাইরেক্ট নারেশনে যদি সুট থাকে, ডাইরেক্ট নারেশনে শ্যাল থাকলে সেখানে সুট দিবা। কিন্তু ধরে নাও সুট আছে, ডাইরেক্টে সুট আছে, তাহলে কি করবা, সুট থাকলে তুমি শুড হ্যাভ প্লাস V3 দিতে পারো, শুড হ্যাভ প্লাস V3 দিতে পারো, অথবা তুমি শুডটাকে রেখে দিতে পারো, শুড। তাহলে সহজ হিসাবে কি হলো, শুড থাকলে শুড দিব, অথবা শুড হ্যাভ প্লাস V3 দিব। এই বিষয়গুলো তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বুঝাবো। উইল থাকলে উড দিবা, আর উড থাকলে কি করবা, উড থাকলে উডি দিবা। হ্যাঁ, আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা তোমাদের ভীতস্ত লাগতে পারে, আমি একটু বলে দিই। হ্যাঁ, শোনো, যদি স্যাল থাকে তাহলে স্যুট দিবা, আর স্যুট থাকলে তুমি স্যুটই দিবা। শুড না দিয়ে আসলে আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে শুড হ্যাভ দিতে পারো, শুড হ্যাভ তারপরে V3। তো তুমি এইটা চেঞ্জ করতে না পারলে এটা করো, সমস্যা নাই। উড থাকলে উড দিবা, কুড থাকলে তুমি কুডই দিবা, তারপরে মাইট থাকলে তুমি মাইটই দিবা, মাস্ট থাকলে তুমি মাস্টই দিবা, বা হ্যাড টু থাকলে তুমি হ্যাড টুই দিবা, কোনো সমস্যা নেই। তাহলে এই যে সেকেন্ড ধাপে আমরা যে চেঞ্জ গুলা জানলাম, সামান্য এই কয়টা জিনিস চেঞ্জ করলেই আসলে আমাদের ভার্বের চেঞ্জটা শেষ। তাহলে ভার্বের চেঞ্জে আমরা কত কিছু শিখলাম, একটু চলো আমরা একটু মুখস্থ করে নিই। আমার সাথে বলো, V1। আচ্ছা, V1 দ্বারা আসলে আমি বোঝাচ্ছি প্রেজেন্ট, V1 দ্বারা আমি কি বোঝাচ্ছি, প্রেজেন্ট। আর V2 দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে পাস্ট। ঠিক আছে, প্রেজেন্ট আর পাস্টও বোঝো নিশ্চয়ই, তাই না? ধরো আমি যদি বলি প্লে, প্লে, প্লে মানে কি, খেলা করা, এটা হচ্ছে V1 প্রেজেন্ট। আর এটারই পাস্টটা কি বলতো ভাইয়া, প্লেড। তাহলে স্যার,
তাহলে V1 আর V3 এরকম ভার্বের কিন্তু 6টা ফর্ম আছে, আপনাদের রাইট ফর্ম ভার্ব পড়ানোর সময় বিস্তারিত পড়াবো, আপাতত জেনে রাখেন। প্লে, প্লেড, প্লেড, আপনারা পড়েন না এগুলান? তারপরে আপনারা পড়ছেন গো, ওয়েন্ট, গন, পড়েন নাই? এরকম অনেক অসংখ্য ভার্ব আপনারা ছোটবেলায় পড়ে আসছেন। তো এটা হচ্ছে V1 মানে প্রেজেন্ট, আর এটারই পাস্ট হচ্ছে যে এটা, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো দেখেন প্লে, প্লেড, প্লেড, তাহলে এটা হচ্ছে V1 আর এটার পাস্ট হচ্ছে V2। তো মজার ব্যাপার হচ্ছে আমি কি বলেছিলাম, এখানে V1 থাকলে V2 দিবা, এর মানে হচ্ছে কোথাও প্লে লেখা থাকলে তুমি সেখানে কি লেখা দিবা? প্লেড লেখা দিবা। কোথাও যদি গো লেখা থাকে সেখানে তুমি কি দিবা বলো তো? ওয়েন্ট দিবা। এইভাবে আর কি বুঝতে পারবে আশা করি আস্তে আস্তে। দাঁড়াও, তাহলে আমি তোমাদের এখন পর্যন্ত যে কথাগুলো বললাম একটু মন দিয়ে শোনো। ন্যারেশন কয় প্রকার? ন্যারেশন 2 প্রকার। কি কি? ডাইরেক্ট এবং হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এবং ন্যারেশন শিখতে গেলে তোমাদের ডাইরেক্ট ন্যারেশন চিনবা কি করে? যে ইনভার্টেড কমা থাকবে, আর ইনডাইরেক্ট ন্যারেশনে কোনো ইনভার্টেড কমা থাকবে না। তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে বলতে পারে, অথবা ইনডাইরেক্ট ন্যারেশনকে ডাইরেক্ট করতে বলতে পারে। তুমি কি করে করবে? ন্যারেশন করার জন্য 3টা চেঞ্জের প্রয়োজন হয়, একটা হচ্ছে টেন্সের, একটা পার্সনের, একটা হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ডের। অলরেডি তোমরা টেন্সের চেঞ্জটা বুঝে গেছো। টেন্সের পরিবর্তন না করে আমরা কি করতে পারি? এর পরিবর্তে আমরা ভার্বের পরিবর্তন করতে পারি। তাহলে টেন্সের পরিবর্তন না করে আমরা কি করতে পারি? টেন্সের পরিবর্তন না করে কিন্তু আমরা ভার্বের পরিবর্তন করতে পারি। ভার্বের পরিবর্তনটা কেমন? আর ভার্বের পরিবর্তন করলে অটোমেটিক টেন্সের পরিবর্তন হয়ে যায়। বলো আমার সাথে, V1 থাকলে V2। এই সবাই বলো, অনলাইনে ক্লাস বলে ফাঁকি মেরো না, অফলাইনে তো চিল্লিয়ে চিল্লিয়ে পড়াই, তাই না? বলো V1 থাকলে V2, বলো V1 V2, বলো অ্যামিজার, অজেয়ার, অ্যামিজার থাকলে অজেয়ার, হ্যাভাস থাকলে হ্যাড, V2 থাকলে হ্যাড প্লাস V3। আমি এগুলো বোঝাবো কি করে V2 থাকলে হ্যাড প্লাস V3। বলো অজয়ার হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড। তারপরে বলো শ্যাল থাকলে শুড, শুড থাকলে শুড, উইল থাকলে উড, আর উড থাকলে উডি। যদি কোথাও ডাইরেক্টে ক্যান পাও, ক্যান থাকলে কুড করবা, আর কুড থাকলে কুডি দিবা। মে থাকলে মাইট দিবা, মাইট থাকলে মাইটি দিবা। মাস্ট থাকলে মাস্ট দিবা, মাস্ট থাকলে মাস্টি দিবা। বা মাস্ট থাকলে হ্যাড টু করতে পারো, আর হ্যাড টু থাকলে হ্যাড টু করতে পারো। এই জায়গাটা কি বুঝতে সমস্যা হলো? মানে মাস্টের কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। এখন শোনো, তাহলে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু। আর শুড থাকলে শুড অথবা শুড হ্যাভ প্লাস V3, উড থাকলে উড, কুড থাকলে কুড, মাইট থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট। ডাইরেক্টে যদি এইগুলান থাকে, ইনডাইরেক্টে এগুলান করবা। আবার ডাইরেক্টে যদি এইগুলান থাকে, ইনডাইরেক্টে এই কাজটা করবা। তাহলে এটাই ছিল ভার্বের পরিবর্তন। তুমি বিশ্বাস করো, আমার কথাই বিশ্বাস করে এটাকে একদম মুখস্থ করে নাও, তাহলেই তোমরা কিন্তু আমরা সামনে ধাপে যেগুলো যাব সেগুলো তোমরা বুঝতে পারবে বা চেঞ্জটা করতে পারবে। তাহলে আমাদের টেন্সের পরিবর্তন শেষ, এইবার আমরা শিখবো হচ্ছে পার্সনের পরিবর্তন। তো পার্সনের পরিবর্তন করার আগে তোমাদেরকে জানতে হবে যে পার্সনটা কি। হ্যাঁ, পার্সন মানে আমরা সাধারণত বলে থাকি ব্যক্তি, তাই না? বা পুরুষ বা ব্যক্তি বলি আমরা। তো পার্সন মূলত হচ্ছে 3 প্রকার। তাহলে পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে আমাদের 3 প্রকার। হ্যাঁ, পার্সন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। একটা কি বলতো? একটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। আর একটা কি? আর একটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর কি বলতো? থার্ড পার্সন, থার্ড পার্সন। তো পার্সনের পরিবর্তনটা শেখার আগে আগে জেনে আসি আমরা পার্সনটাকে। তো পার্সনকে আমরা 3 ভাগে ভাগ করি। পার্সন মানে হচ্ছে ব্যক্তি, ফার্স্ট পার্সন। তোমরা একটু শর্টকাট মনে রাখবে, সহজে মনে রাখবে যে ফার্স্ট পার্সন মানে আমি। এই কথাটা কেন বলছি একটু বলি, তোমরা মুখস্থ করে এভাবে কাজে দিবে। সেকেন্ড পার্সন মানে হচ্ছে তুমি। তাহলে ফার্স্ট পার্সন মানে আমি, সেকেন্ড পার্সন মানে তুমি, আর থার্ড পার্সন মানে হচ্ছে আমি, তুমি ব্যতীত, ব্যতীত সব। তাহলে কি বললাম? ফার্স্ট পার্সন মানে আমি, সেকেন্ড পার্সন মানে তুমি, থার্ড পার্সন মানে আমি তুমি ব্যতীত, আমি তুমি ব্যতীত সব। তাহলে আমি তুমি ব্যতীত, ব্যতীত সব বোঝাচ্ছি। দেখো, আমি কিছু পার্সন লিখি তাহলে তোমরা বুঝতে পারবে, একটু সহজে বুঝতে পারবে। ধরুন আমি লিখলাম হচ্ছে যে আই। বলতো আয়ের বাংলা কি? আই মানে আমি না? তাহলে আমি হইলে কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে আই একটা ফার্স্ট পার্সন। পার্সন মূলত আমরা প্রোনাউন গুলোর বের করি। তারপরে ধরুন আমি বলছি মি,
মি মানে কি? আমাকে। মি মানে আমাকে, আমাকে, তাহলে আমাকে মানে আমি না, আর আমি হলে কোন পার্সন? ফার্স্ট পার্সন। মাই, মাই মানে কি? আমার, তাহলে আমার মানে আমি না, মানে কোনো কিছু আমার মানে সেখানে আমি আছি কি না? আমি আছি, তাহলে আমি হইলে কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে আই, মি, মাই। তারপরে আমরা বলবো হচ্ছে, ধরে নাও উই, আস, আওয়ার। উই মানে কি? আমরা। আস মানে কি? উই মানে কি? আমরা। তাহলে আমরার ভেতরে কি আমি আছি না? অবশ্যই আমি আছি। তাহলে উই মানে আমরা, আমরা মানে আমি আছি। তাহলে আমরার ভেতরে যেহেতু আমি আছি, তাহলে আমি একটা কি বলতো? ফার্স্ট পার্সন। আস মানে কি? আস মানে হচ্ছে আমাদেরকে, তাহলে আমাদেরকে মানে আমিও আছি, তাহলে আসও হচ্ছে একটা ফার্স্ট পার্সন। আওয়ার, আওয়ার মানে কি? আমাদের। আমি যদি বলি আমাদের স্কুল, মানে তা আমারও স্কুল, তাহলে আমারও স্কুল, তাহলে আমি যেখানে আছি সেটা কি বলতো? ফার্স্ট পার্সন। আরো কিছু রয়েছে, যেমন মাই সেলফ মানে আমার সম্পর্কে, তারপর হচ্ছে আওয়ার সেলফস। তো মজার ব্যাপার হচ্ছে মাই সেলফস এর মধ্যে তো মাই আছে, আর মাই তো পড়লা, মাই কি ফার্স্ট পার্সন। আওয়ার সেলফস এর মধ্যে তো আওয়ার আছে, আওয়ার তো পড়লা এখানে, আওয়ার কি বলতো? ফার্স্ট পার্সন। সব মিলিয়ে আমরা আই, মি, মাই, উই, আস, আওয়ার, এটা মনে রাখলে আমরা বলতে পারবো এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন মানে আমি, যে সকল প্রোনাউন গুলো দিয়ে মূলত আমি বোঝাচ্ছি, নারেশনের ক্ষেত্রে আমি বোঝাচ্ছি, সেগুলো হচ্ছে আমরা বলবো কি বলতো? ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন মানে তুমি, এইটার ক্ষেত্রে খুব বেশি মনে রাখতে হয় না। ইউ, ইউ মানে কি? তুমি। তাহলে তুমি কোন পার্সন? সেকেন্ড পার্সন। আর যদি বলি ইউ, ইউ এর মানে কিন্তু তুমি হয়, আবার তোমরাও হয়, একাধিক হয়। যদি একজন বোঝায় তাহলে ইউ মানে তুমি, আর একাধিক বোঝালে ইউ মানে কি বলতো? তোমরা। ধরো নাও আমার সামনে একটা স্টুডেন্ট আছে, আমি ওকে বলছি ইউ আর মাই স্টুডেন্ট, তার মানে তুমি আমার ছাত্র। এখন আমার সামনে যদি পুরো ক্লাসরুম স্টুডেন্ট থাকে, তাহলে আমি কি বলতে পারি? ইউ আর মাই স্টুডেন্ট, তোমরা আমার ছাত্র। তাহলে ইউ এর মানে তুমিও হইলো, তোমরাও হইলো। তো যাই বলো না কেন, তুমি বললেও সেকেন্ড পার্সন, তোমরা বললেও, মানে তোমরা মানে তুমিও আছো, তাহলে সেকেন্ড পার্সন। তাহলে ইউ, তারপর হচ্ছে ইয়োর, ইয়োর মানে কি? তোমার বা তোমাদের। তারপরে কি হয় বলতো? ইয়োর সেলফ, ইয়োর সেলফ, এই যে একজন বোঝালে একজন, তোমার সম্পর্কে। আর যদি বলি ইয়োর সেলফস, ইয়োর সেলফস, তো ইউ, ইয়োর, ইয়োর সেলফ, ইয়োর সেলফ, এগুলো সব কি বলতো? সেকেন্ড পার্সন, কারণ এগুলোর অর্থটাই তো এরকম আসে। থার্ড পার্সন মানে কি বললাম? থার্ড পার্সন মানে বললাম আমি তুমি ব্যতীত। তাহলে আমি তুমি ব্যতীত বলতে, ধরুন আমি যদি বলি হি, হি মানে কি? সে। হি এর বাংলা কি? সে। সে কি? আমি, তুমি। তাহলে আমিও না, তুমিও না, আমি তুমি বাদে, ব্যতীত। আমি তুমি ব্যতীত পৃথিবীর সবকিছু হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমি তুমি ব্যতীত সব, তাহলে হি মানে সে, হি, হিম, হিজ, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে হার, তারপর হচ্ছে দে, তারপর হচ্ছে দেম, হ্যাঁ, তারপর হচ্ছে দেয়ার। একটু কষ্ট করে এগুলো মুখস্থ করে নিবা, হ্যাঁ, এগুলো এভাবে মনে রাখবা, তাহলে অনেক কাজে দিবে তোমাদের। তাহলে হি মানে সে, আমি একটু বাংলাও লিখে দিই তোমাদের সুবিধার্থে, এত যখন কষ্ট করছি। তাহলে হি মানে কি বলতো? সে। তারপরে হিম মানে কি বলতো? তাকে। তাহলে হিজ মানে কি বলতো? হিজ মানে হচ্ছে তার, হিজ মানে, হিজ মানে তার, হিজ মানে তার। তারপরে সি মানে কি বলতো? সে, সিটা মেয়েদের ক্ষেত্রে বলি। হার মানে কি বলতো? তার। দে মানে কি বলতো? তারা। তারপরে দেম মানে কি বলতো? তাদেরকে। তারপরে দেয়ার মানে কি বলতো? তাদের। আরো কি? আরো হচ্ছে পৃথিবীর সকল নাম, যে কোনো নাম। তাহলে পৃথিবীর যে কোনো নাম, যে কোনো নাম, যে কোনো নাম, যে কোনো নাম কি হবে বলতো? যে কোনো নাম হবে হচ্ছে থার্ড পার্সন, যে কোনো নাম হবে থার্ড পার্সন। যেমন আমি যদি বলি রানা, ধর নাও রানা, তো রানাটা কি? আমি, আমি না, তুমি। আমি হলে ফার্স্ট পার্সন হইতো, তুমি হলে সেকেন্ড পার্সন হইতো। রানা ওই যে ওই ব্যক্তি, আমি তুমি বাদে, তাহলে রানা হচ্ছে কি পার্সন? থার্ড পার্সন। একটু বলে দিই, সে, আমিও না, তুমিও না, থার্ড পার্সন। হিম, তাকে, আমাকেও না, তোমাকেও না, তাকে, থার্ড পার্সন। হিজ, তার, আমারও না, তোমারও না, তার, তাহলে থার্ড পার্সন। সি মানে সে। তারপর হচ্ছে হার মানে তার, সেটাও থার্ড পার্সন। দে মানে তারা, আমরা না, তোমরা না, তারা। তাহলে আমরা তোমরা বাদ দিয়ে, তাহলে ওরা কি বলতো? থার্ড পার্সন। আমি তুমি বাদ দিয়ে তো থার্ড পার্সন। তারপর হচ্ছে দেম, দেম মানে তাদেরকে, আমাদেরকে না, তোমাদেরকে না, তাহলে আমাদেরকেও না, তোমাদেরকেও না, তাহলে তাদেরকে, এটা কোন পার্সন? থার্ড পার্সন। দেয়ার, দেয়ার মানে তাদের, আমাদের, তোমাদের না, আমাদেরও না, তোমাদেরও না, তাদের, তাহলে সেটাও কি বলতো? থার্ড পার্সন। আমি যদি বলি যে কোনো নাম, রানা, রানা কি? আমি, তুমি না, তাহলে সে কি বলতো? থার্ড পার্সন। আমি যদি বলি ফ্যান, ফ্যানটা কি? আমি, তুমি না, থার্ড পার্সন। যদি বলি পদ্মা নদী, পদ্মা নদী কি? আমি, তুমি
পদ্মা আমিও না তুমিও না, তাহলে পদ্মা কি বলতো থার্ড পারসন। পৃথিবীর সমস্ত নামই কি বলতো থার্ড পারসন, মনে থাকবে? তাহলে আমরা আপাতত পার্সনের পরিবর্তন শেখার আগে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পার্সনটা কি, পার্সন কত প্রকার, পার্সন কয় প্রকার? 3 প্রকার। বলো ফার্স্ট পারসন, বলো আমার সাথে, ফার্স্ট পারসন আমি, সেকেন্ড পারসন তুমি, থার্ড পারসন আমি তুমি ব্যতীত সব। এখন ফার্স্ট পারসন কোনগুলা, সেকেন্ড পারসন কোনগুলা আমি তোমাদেরকে শিখালাম, এগুলোর মানে তো তোমরা সবাই জানো তাই না? আই মানে আমি, মি মানে কিন্তু আমাকে, অনেকে কিন্তু এগুলো ভুল করে। তাহলে মি মানে হচ্ছে আমাকে, মাই মানে কি বলতো? মাই মানে আমার, উই মানে কি? উই মানে আমরা, উই মানে আমরা, আস মানে হচ্ছে আমাদেরকে, আস মানে আমাদেরকে, আওয়ার, আওয়ার মানে কি? আওয়ার মানে হচ্ছে আমাদের, আওয়ার স্কুল মানে কি? আমাদের স্কুল, মাই সেলফ মানে আমার সম্পর্কিত, আমার সম্পর্কিত, আর আওয়ার সেলফ মানে হচ্ছে আমাদের সম্পর্কিত, আমাদের সম্পর্কিত। আরো রয়েছে মাইন, যাই হোক এত প্রয়োজন নাই, তোমরা কিন্তু এগুলো মুখস্থ করে নেবে। আর ইউ মানে কি? তুমি, জানো তো নাকি? ইউ মানে তুমি বা তোমরা, তাহলে ইউ এর মানে তুমি বা তোমরা, ইউ মানে তুমি বা তোমরা, ইউর মানে তোমাদের বা তোমাদের, আমি তোমার লিখলাম, ইয়োর সেলফ মানে তোমার সম্পর্কে, ইয়োর সেলফ মানে হচ্ছে তোমাদের সম্পর্কে। যা পুরো পার্সনটা তোমাদেরকে আমি স্লাইডে শেখাইলাম। এবার চলো আমরা শিখবো, আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে পার্সনের পরিবর্তন। তোমরা একটা কাজ করো তো, এই পুরো স্লাইডটা তোমরা কি করো, পুরো স্লাইডটা তোমরা তুলে নাও। তো আমরা চলো এবার আমরা জানবো হচ্ছে পার্সনের, এবার আমরা জানবো পার্সনের পরিবর্তন, এবার আমরা জানবো পার্সন এর পরিবর্তন, যেটা শিখতে এসেছিলাম আমরা। তো পার্সনের পরিবর্তন শেখার আগে আমরা পার্সন কি সেটা জেনে আসলাম, তাই না? পার্সনের পরিবর্তন শেখার আগে আমরা পার্সন কি সেটা জেনে আসলাম। তাহলে এইবার আমরা শিখবো হচ্ছে পার্সনের পরিবর্তন। চলো, পার্সনের পরিবর্তনটা কি? মূলত আরো একটা জিনিস আমরা জানি পার্সনের পরিবর্তন শেখার আগে, সেটা হচ্ছে আমাদের যে প্রোনাউন গুলো রয়েছে না, আমাদের যে প্রোনাউন গুলো রয়েছে, সে প্রোনাউন সম্পর্কে একটু জানতে হবে। প্রোনাউন গুলোর 3টা ফর্ম রয়েছে। প্রোনাউন এর রূপ, অনেকেই বলে পার্সনের রূপ। যাই হোক, এই প্রোনাউন গুলোর 3টা রূপ রয়েছে, একটু জানতে হবে। একটা হচ্ছে সাবজেক্টিভ রূপ, প্রোনাউনের কয়টা রূপ বললাম? 3টা। এই 3টা রূপ একটু জানতে হবে তোমাদেরকে, হ্যাঁ। একটা হচ্ছে সাবজেক্টিভ রূপ, একটা হচ্ছে অবজেক্টিভ রূপ, একটা হচ্ছে অবজেক্টিভ রূপ, আর একটা হচ্ছে পসেসিভ, কি বলতো ভাইয়া? পসেসিভ ফর্ম। তাহলে আমার সাথে একটু বলো তো, কষ্ট করে বলো সাবজেক্টিভ ফর্ম, বলো আমার সাথে একটু কষ্ট করে বলো সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ বলো সাবজেক্টিভ ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর একটা কি বলতো ভাইয়া? পসেসিভ ফর্ম। তাহলে আমরা এই 3টা ফর্ম কিন্তু আমাদেরকে একটু জানতে হবে, জানাটা খুবই জরুরি, কারণ এইটা দিয়ে তোমাদের মেন কাজটা হবে পার্সনের। তাহলে আমার সাথে বলো, বলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর একটা কি বলতো? পসেসিভ ফর্ম। তো সাবজেক্টিভ ফর্মটা কি? ধরে নাও আই, আই মানে কি? আমি, এটা সাবজেক্টের জায়গায় বসে। কিন্তু অবজেক্টিভ ফর্মটা কেমন? মি, মি মানে কি? আমাকে। সাবজেক্টের জায়গায় আই বসে, অবজেক্টের জায়গায় কি বসে? আমি বোঝাতে মি বসে। আই, মি, মাই। একটু মুখস্থ করে নিতে হবে এগুলো, ঠিক আছে? বলো আই, মি, মাই। তারপরে বলো আমার সাথে উই, আস, আওয়ার। বলো না আমার সাথে, বলো আই, মি, মাই, উই, আস, আওয়ার। তারপরে বলো ইউ, ইউ, ইউর। বলো ইউ, ইউ, ইউর। তারপরে বলো হি, হিম, হিজ। তারপরে বলো সি, হার, হার। তারপরে বলো দে, দেম, দেয়ার। এটা একদম এইভাবে মুখস্থ রাখবা। বলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর কি বলতো? পসেসিভ ফর্ম। ঠিক এইভাবে মুখস্থ রাখবা, যেভাবে আমি করে দিলাম, ঠিক এইভাবেই মুখস্থ রাখবা তোমরা, ঠিক আছে? বলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে পসেসিভ ফর্ম। বলো আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, হি, হিম, হিজ, সি, হার, হার, দে, দেম, দেয়ার। তাহলে আমরা প্রোনাউনের কয়টা রূপ শিখলাম? প্রোনাউনের আমরা 3টা রূপ শিখলাম, ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে, একটু খেয়াল করেছো কি তোমরা, যে আমাদের এইখানে এই যে এই প্রথম 2টা আসলে
ফার্স্ট পারসনকে নির্দেশ করে। কোন পারসন? ফার্স্ট পারসনকে নির্দেশ করে। দেখো আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ছকটাই, এই 6টা জিনিস কিন্তু সব ফার্স্ট পারসন। তারপরে এই যে এটা ইউ, ইউ, ইউর, এটা কোন পারসন? এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা সেকেন্ড পারসন। আর এই যে এখানে যেগুলো রয়েছে এগুলো কি বলতো? এগুলো হচ্ছে থার্ড পারসন, তাই না? এই যে আমরা পড়ে আসলাম কিছুক্ষণ আগে, তাহলে আই, মি, মাই, উই, আস, আওয়ার এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তারপর হচ্ছে ইউ, ইউ, ইউর সেকেন্ড পারসন, হি, সি, হার, হার, হি, হিম, হিট, সি, হার, হার, দে, দেম, দেয়ার এগুলো হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, যাই হোক, তো আমরা এই যে প্রোনাউন গুলোর রূপ দেখলাম, মানে আই একটা প্রোনাউন, মি একটা প্রোনাউন, মাই একটা প্রোনাউন, সবই তো প্রোনাউন। 3 রকমের রূপ, সাবজেক্টিভ বলো, সাবজেক্টিভ, অবজেক্টিভ আর হচ্ছে পসেসিভ। লাস্টবারের মতন আমার সাথে বলে দরকার, আমি যা পড়ছি খালি চোখ বন্ধ করে মুখস্থ করে নাও। এর আগে কি শিখালাম? এর আগে শিখালাম তোমাদেরকে হচ্ছে টেন্সের পরিবর্তন বা ভার্বের পরিবর্তন। ওই ভার্বের পরিবর্তনটা যেমন মুখস্থ করবা, এই যে কোনটা, এটা 100% কিন্তু মুখস্থ করবা। আমি কিন্তু দুষ্টামি করতেছি না তোমাদেরকে, এটা এইভাবে মুখস্থ করবা। V1 V2 অ্যামিজার অজের, বাসায় এক্ষুনি মুখস্থ করবা। V1 V2 অ্যামিজার অজের, হ্যাভ হ্যাজ হ্যাড, V2 থাকলে হ্যাড প্লাস V3, অজের হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট, শুড থাকলে শুড, উড থাকলে উড, কুড থাকলে কুড, মাইট থাকলে মাইট, আর মাস্ট থাকলে মাস্ট। এইভাবে মনে মুখস্থ করবা, ঠিক আছে? তারপরের ব্যবহারগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে শেখাবো ইনশাল্লাহ। তো চলো আমরা পার্সনের পরিবর্তন শিখছিলাম। তো পার্সনের পরিবর্তন, এই যে এতক্ষণ পরগত আমাদের কাঙ্ক্ষিত জিনিস নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে পরিবর্তনটা কি, পার্সনের পরিবর্তনটা কি, এটা একটু মনে রাখবা। পরিবর্তনটা এতক্ষণ পরগত আমি তোমাদেরকে শেখাচ্ছি, এইভাবে মনে রাখবা। কিভাবে? তোমাদেরকে আমি বলি, এইভাবে মনে রাখবা। বলো আমার সাথে, ফার্স্ট পার্সন, পার্সন চেনো না? পার্সন তো চিনাইলাম, বলো ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস। হ্যাঁ, তোমাদের মনে আবার যাচ্ছে যে প্লেস জিনিসটাকে আমি বোঝাচ্ছি, দাঁড়াও। বলো সেকেন্ড পার্সন, বলো সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস। তাহলে ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস। বলো থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সন নো চেঞ্জ, থার্ড পার্সন নো চেঞ্জ, মানে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার সাথে একবার বলো তো সবাই, একটু কষ্ট করে বলো। বলো যে ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, আর থার্ড পার্সন নো চেঞ্জ, থার্ড পার্সন নো চেঞ্জ। তাহলে কি বললাম? ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, থার্ড পার্সন নো চেঞ্জ। এই যে এটা একটু মনে রাখতে হবে তোমাদের। পার্সনের মূল পরিবর্তন কিন্তু এইটাই, পার্সনের পরিবর্তন কিন্তু এইটাই। পার্সনের পরিবর্তনটা কি? পার্সনের পরিবর্তন হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, থার্ড পার্সন নো চেঞ্জ। ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, থার্ড পার্সন নো চেঞ্জ। এটা এভাবে মুখস্থ করে নাও। এখন তোমাদেরকে এই প্লেস জিনিসটা চেনাই, এইটা শেখানোর পর তোমাদের কিন্তু এরপরে আর একটা স্লাইড রয়েছে, তারপরে কিন্তু তোমাদের চেঞ্জ করা শুরু করে দিব। তো এটা একটু মনে রাখো, পার্সনের পরিবর্তনটা কেমন? ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, ফার্স্ট পার্সন তো চিনো এখন, ওই যে যেগুলো দিয়ে আমি বোঝাবে। সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, থার্ড পার্সন নো চেঞ্জ। এখন প্লেসটা একটু তোমাদেরকে আমি চেনাই, চলো। ধরো এরকম একটা বাক্য লিখলাম, যে এরকম একটা বাক্য লিখলাম যে হি said to me, সে আমাকে বলেছিল I am busy, আমি ব্যস্ত। সে আমাকে কি বলেছিল? এখানে একটা কমা, হ্যাঁ। তো সে আমাকে বলেছিল আমি ব্যস্ত। তো তোমাদেরকে তো আমি কিছুক্ষণ আগে শিখালাম, বলো তো কোনটাকে কি বলে? বলো আরেকবার দেখি মনে আছে কিনা। এই অংশটার নাম কি? এই অংশের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা থাকে, এই ইনভার্টেড কমার ভেতরের অংশটার নাম কি বলতো? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর এটা কিসে আছে বলতো? ডাইরেক্ট আছে না ইনডাইরেক্ট আছে? এই কানাগুলা ইনভার্টেড কমা আছে না? ইনভার্টেড কমা থাকলে কি ডাইরেক্ট নারেশন। এটাকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করবো ওটাই তো শেখাতে এসছি আমি, কিন্তু সেটা করার আগে তো কিছু জিনিস জেনে নিতে হবে, তাই না? তো আমরা শিখছিলাম পার্সনের পরিবর্তন, ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস। পার্সন বোঝে কিন্তু প্লেস জিনিসটা বুঝছো না। শোনো, আমি এইভাবে শেখাই, প্রত্যেকটা টিচারের শেখানোর পদ্ধতি আলাদা। আমি এইভাবে শেখাই, যে কিভাবে দেখো, এই যে এখানে যে ভার্বটা রয়েছে সেই টু, অর্থাৎ রিপোর্টেড স্পিচে না, ইনভার্টেড কমা ওই বাক্যে না,
এর বাইরে যে বাক্যে কে কাকে বলছে, এই যে ব্যাপারটা, কে বর্ণনা করছে, কাকে বর্ণনা করছে, যেমন সে বর্ণনা করছে, সে বলছে, কাকে বলছে, আমাকে বলছে। তাহলে এখানে যে হি মানে অর্থাৎ সেট টু এর আগে যেটা রয়েছে, এই এটার নাম কি? এটার নাম কিন্তু রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং স্পিচের ভিতরে যে ভার্ব, এটা ভার্ব কেন? যে সেট টু মানে বলা, এটা দিয়ে কাজ বোঝাচ্ছে। তাহলে এই ভার্বের আগে বামে যেটা থাকছে, এটাকে আমি তোমাদেরকে বলি, বোঝাই এভাবে ফার্স্ট প্লেস। কি বোঝাই? ফার্স্ট প্লেস। এভাবে বুঝলে অনেক মজা আছে। হ্যাঁ, এটা কিন্তু আমাকে এক স্যার শিখিয়েছিল। স্যারের প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, স্যার এখনো পড়ান এবং অনলাইনেও বেশ ফেমাস। যাই হোক, স্যারের জন্য অনেক দোয়া, প্রত্যেকটা শিক্ষকের জন্য ভালোবাসা দোয়া। তো দেখো, এইভাবে শিখলে একটু সুবিধা হয়। কেমন? যে সেট টু এর আগে হি আছে, এই হিটা, তাহলে সেট টু এর এই পাশে যেটা রয়েছে, এখানে সেট টুই থাকবে সবসময় তা না, যাই থাক না কেন, যেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের এই পাশে সেটা হচ্ছে ফার্স্ট প্লেস, আর এইটার এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি বলতো? সেকেন্ড প্লেস। এটাকে আমরা কি বলবো? সেকেন্ড প্লেস। তাহলে আমি আরো একবার বলি, মন দিয়ে শোনো। সেট টু এর আপাতত এইভাবেই জেনে রাখো, সেট টু এর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট প্লেস, আর সেট টু এর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড প্লেস। সেট টু না থেকে যদি সেট থাকতো, তাহলে এটাও তো রিপোর্টিং ভার্ব, তাই না? কারণ রিপোর্টেড স্পিচের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এই রিপোর্টিং স্পিচের মধ্যে যেটা দিয়ে কাজ করা বোঝায় সেটাকে আমরা ভার্ব বলি। তো আমরা যদি সেট টু না দিয়ে শুধু শেড দিই, শেড মানেও তো বলা, সেট মানে কি? বলা, এটা ভার্ব না? তো এই ভার্বের এই পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ফার্স্ট প্লেস, আর এই পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো সেকেন্ড প্লেস। তাহলে আমি একটা লিখি, তোমরা একটু বলো তো এখানে কোনটা ফার্স্ট প্লেস আর কোনটা সেকেন্ড প্লেস? কোথায় লিখবো রে? জায়গার তো অভাব, জায়গার তো অভাব। ধরে নাও আমি এখানে লিখলাম যে, এখানে একটা বাক্য লিখলাম, হ্যাঁ, যে রূপা রূপা said to him, রূপা তাকে বলেছিল, কি বলেছিল? আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। তাহলে বলো তো এখানে কোনটা কি? এই যে দেখো, এখানে খেয়াল করে, এখানে সেট টু আছে না? আচ্ছা, রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচ তো যে ইনভার্টেড কমার ভেতরে, এটা মূল জিনিস, এটা পরে বুঝো, এটাই নিয়ে কাজ আমাদের বেশি। আর এর বাইরে যে অংশটা থাকে, কে কাকে বলছে? রূপা বলছে তাকে, হিম মানে তাকে, রূপা বলছে তাকে, কাজটা কি বলতো? বলা। এই কাজটার নাম কি? রিপোর্টিং ভার্ব। তাহলে এই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের আগে কি আছে? রূপা। তাহলে রূপা হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া? ফার্স্ট প্লেস। রূপা হচ্ছে ফার্স্ট প্লেস। আর হিম, হিম এটা কি বলতো ভাইয়া? সেকেন্ড প্লেস। এটা কি বলতো? সেকেন্ড প্লেস। এটা খুবই কাজে লাগবে, এটা খুবই কাজে লাগবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনটা কি? ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড প্লেস, থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। আর প্লেস চিনাইলাম, যে ইনভার্টেড কমার ভেতরে যেটা থাকে ওটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ওইটা না, ওইটার বাইরে যে অংশ থাকে সেখানে বলা হয় কে কাকে বলছে। তো যেমন সে বলছে আমাকে, তাহলে এই সেট টুটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর এই পাশে যেটা থাকবে, বামে যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট প্লেস, আর ডানে যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড প্লেস। অন্যান্য শিক্ষকরা এইভাবে বোঝায় সাবজেক্ট অবজেক্ট, আমি ওইভাবে না বুঝে এইভাবে বুঝালে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। আর আরো একটা জিনিস জানলাম আমরা, সেটা হচ্ছে প্রোনাউনের রূপ। এটা মুখস্থ করে নাও, বলে আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইউ ইওর, হি হিম হিজ, সি হার হার, দে দেম দের। এটা ছাড়া কিন্তু হবে না, বুঝতে পেরেছো? এটা ছাড়া কিন্তু হবে না। তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এইবার আমরা জানবো হচ্ছে, আমরা পরের স্লাইডে চলে যাই। তো দেখো আমাদের এইবার আমরা কি জানবো? এইবার আমরা জানবো হচ্ছে, একটু খেয়াল আছে কি তোমাদের? ন্যারেশন শিখতে আমাদের কয়টা জিনিসের পরিবর্তন প্রয়োজন? ন্যারেশন শিখতে আমাদের তিনটা জিনিসের পরিবর্তন প্রয়োজন। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। তো টেন্সের পরিবর্তন শিখলাম, ভি ওয়ান থাকলে ভি টু, হ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ থাকলে হ্যাড, ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট। একটু মুখস্থ করে নাও কষ্ট করে, দেখবা কোনো ঝামেলা থাকবে না। তারপরে জানলাম পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনটা কি? ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস, থার্ড পার্সন নো চেঞ্জ। আর পার্সন কত প্রকার সবকিছু জানলাম কিন্তু আমরা। আবার একটা প্রোনাউনের তিনটা ফর্ম। এবার আমরা জানবো হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ড। কি জানবো বলতো? নিয়ারেস্ট ওয়ার্ড। এটাই কিন্তু আমাদের জানলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো নিয়ারেস্ট ওয়ার্ডটা আসলে কি তোমাদেরকে আমি একটু বোঝাই। দেখো, ন্যারেশনে এমন কিছু শব্দ পাবা যে শব্দগুলো ডাইরেক্টে থাকলে ইনডাইরেক্টে সরাসরি পরিবর্তন হয়ে যায়। তো এটার আসলে আসল নাম হচ্ছে চেঞ্জ অফ এক্সপ্রেশনস অফ টাইমস অ্যান্ড প্লেস, অর্থাৎ সময় এবং স্থান ভেদে পরিবর্তন, মানে হচ্ছে এক্সপ্রেশন, মানে হচ্ছে প্রকাশের পরিবর্তন। তো এইটাকে আমি সংক্ষেপে বলি হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ড। এটাকে আমি সংক্ষেপে বলি নিয়ারেস্ট ওয়ার্ড।
নিয়ারেস্ট ওয়ার্ড মানে কি কি আসলে কাছাকাছি শব্দ। কিরকম কাছাকাছি শব্দ একটু খেয়াল করে দেখো। তোমরা যদি নাও বলো, নাও মানে কি এখন, আর দেন মানে কি তখন, কাছাকাছি জিনিস কিন্তু। দিস মানে কি এটি, দ্যাট মানেও কিন্তু বলতো এটি। তারপরে আমরা যদি বলি হচ্ছে মানে টুডে, টুডে মানে কি আজকে, দ্যাট ডে মানে কি এই দিন। তো একই তো অর্থ, কাছাকাছি অর্থ না, এর জন্য আমরা বলি, আমি বলি নিয়ারেস্ট ওয়ার্ড। তবে মজার ব্যাপার হচ্ছে ডাইরেক্টে যদি এগুলান থাকে, ইনডাইরেক্টে এই কাজ করে ফেলতে হবে। অর্থাৎ ডাইরেক্টে যদি নাও থাকে, ইনডাইরেক্ট করার সময় দেন করবা। আমরা কিন্তু আপাতত শিখবো ডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার, ডাইরেক্ট আর কি ইনডাইরেক্ট। তো আমরা আপাতত শিখবো ডাইরেক্ট ন্যারেশনকে কি করা, ইনডাইরেক্ট করা। তো ডাইরেক্ট ন্যারেশনে যদি নাও থাকে, ইনডাইরেক্টে দেন দিবা। দিস থাকলে দ্যাট, আমার সাথে বলো, নাও দেন, দিস দ্যাট। দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার। ডাইরেক্টে হেয়ার থাকলে ইনডাইরেক্ট করার সময় সে জায়গায় ডাইরেক্ট দেয়ার দিয়ে দিবা। মানে আমি এগুলো এক্সাম্পল দিয়ে বোঝাবো। থাস থাকলে শো, কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। দেখো যে টুডে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, টুমোরো দ্য নেক্সট ডে। টুডে মানে কি আজকে, দ্যাট ডে মানে এই দিন, কাছাকাছি জিনিস। টু নাইট মানে আজকে রাত, দ্যাট নাইট এই রাত। টুমোরো আগামীকাল, দ্য নেক্সট ডে পরের দিন, পরের দিন মানে তো আগামীকাল, কাছাকাছি অর্থ। কিন্তু ডাইরেক্ট ন্যারেশনে এগুলো থাকলে, ডাইরেক্ট ন্যারেশনে টু নাইট থাকলে ইনডাইরেক্টে দ্যাট নাইট দিতে হবে তোমাকে। ডাইরেক্ট ন্যারেশনে টুমোরো থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে তোমাকে দ্য নেক্সট ডে দিতে হবে। একইভাবে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, আর ইয়েস্টারডে থাকলে তুমি কি দিবা, দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস ডে মানে কি বলতো, গত আগের দিন। তা আগের দিন মানে তো গতকাল। একইভাবে লাস্ট নাইট, তাহলে দ্য প্রিভিয়াস নাইট। তাহলে লাস্ট থাকলে দেখো, লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট। লাস্ট কথাটা থাকলে প্রিভিয়াস কথাটা আসে। লাস্ট ডে, লাস্ট ডে এখানে হবে আসলে প্রিভিয়াস ডে হবে, এটা একটু লিখতে ভুল হয়ে গেছে। লাস্ট ডে, দ্য প্রিভিয়াস ডে। লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস ইয়ার। নেক্সট ডে, নেক্সট ডে মানে পরের দিন। নেক্সট থাকলে ফলোইং হবে, নেক্সট থাকলে কি হবে, ফলোইং। দেখো নেক্সট ডে, দ্য ফলোইং ডে। নেক্সট মান্থ, ফলোইং মান্থ। নেক্সট উইক, ফলোইং উইক। নেক্সট ইয়ার, ফলোইং ইয়ার। তাহলে আমরা জানলাম লাস্ট থাকলে আমরা কি দিব, লাস্ট থাকলে আমরা প্রিভিয়াস শব্দটা ইউজ করব। লাস্ট থাকলে আমরা প্রিভিয়াস শব্দটা ইউজ করব। আর যদি নেক্সট থাকে, নেক্সট থাকলে আমরা কি করব, ফলোইং শব্দটাকে ব্যবহার করব। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, এই শব্দগুলো ডাইরেক্টে এগুলো থাকলে ইনডাইরেক্টে এগুলো করতে হয়, ডাইরেক্ট নারেশনে এগুলো থাকলে ইনডাইরেক্ট নারেশনে এগুলো করতে হয়। আর ডাইরেক্ট নারেশন ইনডাইরেক্ট নারেশন চিনবা কি করে, সেটা কিন্তু আমি ক্লাসের শুরুতে বলে দিয়েছি। ডাইরেক্ট ইনভার্টেড থাকবে, আর ইনডাইরেক্টে কিন্তু থাকবে না। তো এটা হচ্ছে নিয়ারেস্ট ওয়ার্ডের পরিবর্তন। তো এটা একটু মুখস্থ করে নিতে হবে। তোমরা সবাই কিন্তু ক্লাসগুলো নোট ডাউন করে ফেলবে, হ্যাঁ। তো চলো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে ন্যারেশন করব। তো ভালো কথা, ন্যারেশন করবা, তোমাদেরকে আমি কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। ন্যারেশন করবা ঠিক আছে, কিন্তু ন্যারেশনটা আসলে তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে, প্যাসেজ আকারে আসবে। প্যাসেজ মানে ওখানে অনেকগুলো সেন্টেন্স একসাথে মিলে একটা প্যাসেজ হবে, একটা মানে বুঝতেই পারছো, অনেকগুলো সেন্টেন্স মিলে একটা প্যাসেজের মতন তৈরি করবে। তো ওই যে প্যাসেজ ন্যারেশনের ভিতরে কি থাকবে, সেন্টেন্সই তো থাকবে। তো মনে রাখবা, ওই যে সেন্টেন্স থাকবে সেখানে বিভিন্ন রকমের সেন্টেন্স থাকবে। অ্যাসার্টিভ থাকতে পারে, ইন্টারোগেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, অবজেক্টিভ থাকতে পারে, এক্সক্লেমেটরি থাকতে পারে। তো যাই থাক না কেন, ওই সবগুলো মিলেই কিন্তু একটা প্যাসেজ তৈরি করবে। তো প্যাসেজ ন্যারেশনের ভিতরে যে টাইপেরই সেন্টেন্স থাক না কেন, তুমি যদি সেন্টেন্স ন্যারেশনটা আগে শিখে নিতে পারো, তাহলে প্যাসেজ ন্যারেশনটা সহজ। মূল কথা, সেন্টেন্স ন্যারেশনটা শিখলে তুমি প্যাসেজ ন্যারেশনটা হয়ে যাবে। তো সেন্টেন্স ন্যারেশনটা আগে আমাদেরকে শিখতে হবে। সেন্টেন্স ন্যারেশন বলতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি সেন্টেন্স ওয়াইজ ন্যারেশন। আমাদের প্যাসেজগুলো তো তৈরি হয় সেন্টেন্স দিয়েই। তো আমরা, আর প্যাসেজের মধ্যে বিভিন্ন রকমের সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো আমরা যদি আলাদা আলাদা করে অ্যাসার্টিভের, ইন্টারোগেটিভের, ইম্পারেটিভের, অবজেক্টিভের, এক্সক্লেমেটরির আমরা ন্যারেশন শিখে নিই, তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনে যে বাক্যই থাকে আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু ফ্যাক্টর হচ্ছে, একটু শোনো, সেন্টেন্স ন্যারেশন করার আগে তোমাদেরকে আমি বলি, মূলত আমরা সবাই জানি যে সেন্টেন্স কয় প্রকার। সেন্টেন্স কয় প্রকার বলতো? সেন্টেন্স মূলত হচ্ছে 5 প্রকার। সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, যেটাকে আমরা বলি বর্ণনামূলক। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলতো ভাইয়া? বর্ণনামূলক, বর্ণনামূলক। তাহলে অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক, হ্যাঁ। তারপরে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। তাহলে অর্থগতভাবে বাক্য কিন্তু 5 প্রকার। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক। তারপরে ইম্পারেটিভ,
তারপর হচ্ছে অপটেটিভ, আর এট লাস্ট কি বলতো, এক্সক্লেমেটরি। তাহলে বাক্য কয় প্রকার? সেন্টেন্স বা বাক্য অর্থগতভাবে 5 প্রকার। সেন্টেন্স বা বাক্য অর্থগতভাবে কয় প্রকার? 5 প্রকার। সে 5 প্রকার কি কি? 5 প্রকার হচ্ছে অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, অর্থাৎ যে সকল বাক্যগুলো দিয়ে বর্ণনা করা হয়, হ্যাঁ, সেগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। আমাদের বেশিরভাগ সেন্টেন্স গুলোই কিন্তু অ্যাসার্টিভ। আমাদের ব্যক্তিগত জীবনে, বইয়ে, খাতায়, সব জায়গায় যে বাক্যগুলো থাকে বেশিরভাগই কিন্তু কি বলতো, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, যে সকল বাক্য দিয়ে প্রশ্ন করা হয় সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ বলি। ইম্পারেটিভ বলতে অনেক কিছুই বোঝায়, যেমন আদেশ বোঝালে, তারপর হচ্ছে উপদেশ বুঝালে, তারপর হচ্ছে অনুরোধ বুঝালে, তারপর হচ্ছে প্রস্তাব বুঝালে, হ্যাঁ, তারপর হচ্ছে নিষেধ বুঝালে, নিষেধ নিষেধ করে না, হ্যাঁ, তো নিষেধ বোঝালে, তাহলে প্রস্তাব। তারপরে কি বললাম? নিষেধ করলে, এগুলো সবগুলো ধরনের কি বলতো, ইম্পারেটিভ। তাহলে যে সকল বাক্য দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝে সেগুলোকে আমরা বলি ইম্পারেটিভ। অপটেটিভ মূলত আসলে দোয়া প্রার্থনা বা আমরা বলতে পারি যে এরকম টাইপের যে ইচ্ছা পোষণ করে, দোয়া প্রার্থনা বা ইচ্ছা পোষণ করলে সেটাকে আমরা অপটেটিভ বলি। আর এক্সক্লেমেটরি মানে হচ্ছে আমরা সবাই বুঝি বিস্ময়সূচক, অবাক হয়ে যাবে, বিস্মিত হয়ে যাবে সূচক, তাহলে বিস্ময়সূচক। তাহলে আমি কি বললাম? তাহলে বাক্য কয় প্রকার বলতো? বাক্য মূলত অর্থগতভাবে 5 প্রকার। বাক্যকে কিন্তু আমরা অনেকভাবে ভাগ করতে পারি, অর্থগতভাবে, গঠনগতভাবে। যাই হোক, অর্থগতভাবে বাক্য 5 প্রকার। আমরা যে কাজটা করব, সেন্টেন্স ন্যারেশন কেন বলছি, আমরা প্রথমে অ্যাসার্টিভ ন্যারেশন শিখবো, তারপরে ইন্টারোগেটিভ ন্যারেশন শিখবো, তারপরে ইম্পারেটিভ ন্যারেশন শিখবো, তারপর অপটেটিভ, তারপর এক্সক্লেমেটরি। যখন আমরা এই 5 রকম সেন্টেন্স ন্যারেশন শিখে যাব, বলতো আমাদের যে প্যাসেজটা তৈরি করবে প্যাসেজ ন্যারেশনে, সেই ন্যারেশনের ভিতরে, সেই প্যাসেজের ভিতরে কি 5 রকমের বাইরে কোনো বাক্য থাকবে না। তাহলে আমরা এই 5 রকম বাক্যের ন্যারেশন শিখে নিলে আমরা ওখানে যে অ্যাপ্লাই করতে পারবো। তো চলো আমরা এবার কি করব, আমরা এবার অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন শিখবো।